আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আপনাদের সবাইকে অনেক অনেক মুবারকবাদ এবং শুক্রিয়া আমার এই ক্লাসে জয়েন করার জন্য। আমরা 10 দিনের শর্ট কোর্সের মাধ্যমে পবিত্র কুরআন একদম ঝরঝর করে তিলাওয়াত করা শিখছি। সেই 10 দিনে কুরআন শিক্ষা করার শর্ট কোর্সের আজকে তৃতীয় ক্লাস। তো আমরা একদম কথা না বাড়িয়ে তৃতীয় ক্লাসে চলে যাব, চলুন ইনশাআল্লাহ। তো আজকে আমাদের তৃতীয় ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যোজমের পরিচয়। আমরা দুটো বিষয় শিখবো আজকের এই ক্লাসে। প্রথমটা হচ্ছে যোজমের পরিচয় এবং এবং দ্বিতীয় যেই ধাপে যেটা শিখবো সেটা হচ্ছে ওয়াকফের পরিচয়। দেখুন, প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যোজমের পরিচয়। যোজম আসলে কাকে বলে, কিভাবে উচ্চারণ করতে হয়, যোজমের চিহ্নগুলো কেমন, এই বিষয়গুলো নিয়ে আমরা আগে শিখব এবং তারপরে আমরা কিছু যোজম দিয়ে গঠিত শব্দ আমরা প্র্যাকটিস করব, যেন এই যোজম নিয়ে সকল পড়ার জড়তা আমাদের কেটে যায় ইনশাল্লাহ। তাহলে দেখুন, প্রথমেই আমরা যেটা শুরু করতে যাচ্ছি যোজমের পরিচয়। এখানে লেখা আছে যোজমালা হরফ তার ডান দিকের হরকতের সাথে একবার মিলিয়ে পড়তে হয়। ভালো করে শুনবেন, যোজমওয়ালা হরফ মানে যেই হরফে যোজম থাকবে সেটা যোজমওয়ালা হরফ, সেই হরফ তার ডান দিকের হরকতের সাথে একবার মিলিয়ে পড়তে হয়। কথাটা একটু মাথায় না ধরলেও আমরা যখন এখন সরাসরি প্র্যাকটিসে যাব তখন বুঝতে পারবো ইনশাল্লাহ। তো সরাসরি পড়ায় যাওয়ার আগে আমরা একটু যোজন চিহ্নগুলো দেখে নিই। দেখুন, যোজন চিহ্ন মূলত এই 3 প্রকারের থাকে। বাংলাদেশে যতগুলো কোরআন শরীফ ছাপানো হয়, এই কোরআন শরীফগুলোর মধ্যে এই 3 রকমের ডিজাইনে যোজম দেওয়া থাকে, যে কোনো একটা। তবে তার মধ্যে সবথেকে কমন যেই ডিজাইনটা সেটা হচ্ছে এই প্রথমের চিহ্নটা। এই 3টা চিহ্নকেই কিন্তু যোজম বলে। তো প্রথমের চিহ্নটা কিন্তু কমন বেশি, মানে বেশিরভাগ কোরআন শরীফে বাংলাদেশে এই যোজম চিহ্নটা ব্যবহার করা হয়। তো সেজন্য আমরা আজকে যে যোজম চিহ্ন দেখে দেখে আমরা পড়াগুলো শিখব সেটা হচ্ছে এই যোজম চিহ্নটা। তো দেখুন, যোজমের নিয়ম, কিভাবে যোজম পড়তে হয় আমি একটু জুম করি। এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা এই পিডিএফটা যেটা থেকে আমি আপনাদের পড়াচ্ছি, এই পিডিএফটা আপনারা হয়তো অনেকেই ডাউনলোড করেছেন। যারা ডাউনলোড করেননি আমি আপনাদের অনুরোধ করছি এই ভিডিওর কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। এই ভিডিওটি যখন শেষ হবে তখন, এখনই যায়েন না। এই পিডিএফটি আপনারা যদি ডাউনলোড করে রাখেন আপনাদের জন্য সুবিধা কি হবে, আপনারা যখন ক্লাসটা শেষ হয়ে যাবে তারপরেও যখন আপনাদের প্র্যাকটিস করার প্রয়োজন মনে হবে তখন আপনারা এই পিডিএফটি খোলে, এটা খোলার পরে এখান থেকে যতগুলো পড়া আপনারা পড়েছেন সেই পড়াগুলো আপনারা প্র্যাকটিস করতে পারবেন বারবার যে কোনো সময়। তো এই জন্য আমি আপনাদের এই পিডিএফটি ডাউনলোড করার জন্য অনুরোধ করছি। তো যাই হোক, এখন আমরা যোজমের নিয়ম শিখি। আমরা এখানে পড়েছিলাম কি যে যোজমওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সাথে একবার মিলিয়ে পড়তে হয়। দেখুন, এইখানে যেই হরফের উপরে যোজম থাকবে সেই হরফটা হচ্ছে যোজমওয়ালা হরফ। যেমন যেই ব্যক্তি বাদাম বিক্রি করে, বাদামকে বহন করে, সেই ব্যক্তিকে আমরা বাদামওয়ালা বলি, তাই না? তো সেইভাবে যেই হরফটা যোজমকে বহন করে বা যোজমকে ধারণ করে সেই হরফটা কি যোজমওয়ালা হরফ। তার মানে দেখুন, এখানে প্রথমে মিম হরফ আছে এবং পরে নুন হরফ আছে। তাহলে যোজমওয়ালা হরফ কোনটা? যোজমওয়ালা হরফ হলো এই নুনটা, কারণ নুনের উপরেই যোজম চিহ্ন দেওয়া আছে। তো এখন এখানে লেখা আছে, আমরা পড়লাম যে যোজমওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সাথে। তাহলে দেখুন, এখানে আমরা যোজমওয়ালা হরফ পেয়ে গেলাম কোনটা? নুনটা। এখানে বলা হয়েছে তার ডান দিকের হরকতের সাথে। তাহলে যোজমওয়ালা হরফের ডান দিকের হরকত কোনটা আছে? মিম জবরটা, মিমের উপরে যে জবর, এই মিম জবরটা হচ্ছে হরকত। আমরা জানি এক জবর এক জের এক পেশকে হরকত বলে, এটা গত ক্লাসে আমরা শিখে গিয়েছি কিন্তু। তো এই যোজমওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সাথে একবার, কয়বার? একবার মিলিয়ে পড়তে হয়। কিভাবে মিলিয়ে পড়তে হয় আমি আপনাদের এখন সেই জিনিসটা দেখাই। দেখুন, এখানে কিছু ব্যাপার আছে। যেমন আপনারা এখানে যদি লক্ষ্য করেন যে এই যে এ এবং র, এটা কি এটা এই জিনিসটা বানান করতে গেলে আমরা কিভাবে বানান করি? এটাকে কি বলি? এরো। এভাবে বলি কি? এ আর রো, এরো বলি না, কি বলি? এর। অটোমেটিকলি এই এ মানে অক্ষরটির সাথে র অক্ষরটি আমরা মিলিয়ে দিচ্ছি, মিলিয়ে পড়তেছি। এ রো আলাদা করে পড়তেছি না, কিন্তু মিলিয়ে দিচ্ছি। তো বাংলা পড়ার সময় এরকম অনেক
অক্ষর আছে, যেই অক্ষরগুলো আমরা অটোমেটিকলি মিলিয়ে পড়ি, অথবা যারা বাংলা ব্যাকরণ খুব ভালোভাবে পড়েছেন একদম ইন্টারমিডিয়েট পর্যন্ত, তারা বলতে পারবেন যে এগুলো আসলে কিসের জন্য আগের মানে হরফ অথবা অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, এরকম কিছু নিয়ম আছে। কিন্তু যারা পড়েননি তারা এটা বুঝতে পারবেন না, আমাদের মনে হবে যে এটা অটোমেটিকলি এটার সাথে লেগে যাচ্ছে। তো কি জন্য লেগে যাচ্ছে এটা আমরা ভালো করে জানি না, কিন্তু আরবির ক্ষেত্রে কিন্তু কোনো হরফ তার পাশের হরফের সাথে এমনি এমনি লাগিয়ে পড়া যায় না। লাগিয়ে পড়ার জন্য যোজম হরফটি বা যোজম চিহ্নটি আমাদেরকে ব্যবহার করতে হয়। তাহলে আমরা বুঝে যাচ্ছি কি যে আসলে এখানে কি বোঝানো হচ্ছে, আমরা একটু খেয়াল করি। দেখুন, যোজমালা হরফটি তার ডান দিকের হরকতের সাথে একবার মিলিয়ে পড়তে হয়, যেভাবে রটা এ এর সাথে মিলিয়ে আসে। কিভাবে? নুন, প্রথমে মিম জবর মা তো ছিল, প্রথমে কি ছিল এখানে? মিম জবর মা ছিল, কিন্তু যোজমওয়ালা নুন আসার কারণে নুনটা এখন মায়ের সাথে লেগে যাবে। কিভাবে? মিম নুন জবর মান। খেয়াল করুন কিন্তু আমি কি বলতেছি এখানে, মিমটা গিয়ে নুনকে আঁকড়ে ধরবে, মিলিয়ে যাবে। মিম নুন জবর, জবরটা আমরা সবার শেষে বলবো। মিম নুন জবর মান, মিম নুন জবর মান। তাহলে এটা কি হবে? মিম নুন জের মিন, মিম নুন পেশ মুন। এভাবে করে করে আমাদেরকে কিন্তু বানানটা করতে হবে। দেখুন এখানে হা মিম পেশ হুম, আগে থেকে হু ছিল, এখন মিম লেগে গেল হুম। ত লাম জবর তল, ত লাম জবর তল, ত জবর ত আগে থেকেই ছিল, কিন্তু লামটা লেগে গিয়ে কি হলো? তল। এখানে আইন ফা জবর আফ, আইন ফা জবর আফ। এখানে অবশ্যই কিন্তু আইনটাকে কি করতে হবে? আইনটাকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে। আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম যে 5টি হরফের উচ্চারণ আমাদেরকে ঠিকভাবে করতে হবে, তার মধ্যে একটি হরফ হচ্ছে এই আইন। এই আইনটাকে চাপ দিয়ে পড়তে হবে গলার মধ্যে। আইন ফা জবর আফ, আইন ফা জবর আফ। যা হোক, বুঝে গেলাম এটা। এরপরে দেখুন লাম সিন জবর লাস, লাম সিন জবর লাস, শেষে তা জবর তা, লাস তা, লাস তা। তাহলে আমরা কিন্তু বানান করা শিখে যাচ্ছি, যোজমের পড়া কিভাবে বানান করতে হয় আমরা কিন্তু শিখে যাচ্ছি। প্র্যাকটিস করতে হবে বারবার। পিডিএফটি আপনারা ডাউনলোড করে রাখবেন, মাত্র 20 টাকা খরচ হবে আপনাদের। ডাউনলোড করে রাখবেন, 20 টাকা কিছুই না, কিন্তু এত বড় একটা উপকার হচ্ছে সেই জায়গায় 20 টাকা কিন্তু কিছুই না। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছি, আপনারা এই পিডিএফটি ডাউনলোড করে বারবার প্র্যাকটিস করবেন। দেখুন এখন আমরা পরের পেজে যাই, যেই পেজের মধ্যে আমাদের কিছু এই যোজন দিয়ে গঠিত শব্দ রেডি করা আছে আমাদের। এই শব্দগুলো এখন আমাদের কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। কিভাবে? দেখুন আমি আপনাদের পড়াই দিচ্ছি। হামজা, এটাকে কি বলবো? হামজা। আমি কিন্তু দ্বিতীয় ক্লাসে বলেছিলাম, যখন আমরা হরকতের পড়া পড়ি এর আগের ক্লাসে, তখন বলেছিলাম যে আলিফের উপরে নিচে কিছু চলে আসলে সেটাকে আলিফ বলা যায় না, সেটাকে হামজা বলতে হয়। এই জন্য আমি এটাকে হামজা বলতেছি এখন। হামজা হাজের ইহ, হামজাজের ই আগে থেকে ছিল, এখন হাটা লেগে যাবে ইহ, দালজের দি, ইহ দি, ইহ দি। আইন লামজের ইল, মিম জবর মা, ইল মা, ইল মা। নুন ফা জবর নাফ, সিন দুইজের সিন, নাফ সিন। ভালো করে খেয়াল করুন আমি কিভাবে বানান করতেছি, কোনটার সাথে কিভাবে লাগাই দিচ্ছি, এগুলো কিন্তু খেয়াল করতে হবে আমার পড়াগুলো শুনের সাথে সাথে। হামজা ফা জবর আফ, লাম জবর লা, আফ লা, হা জবর হা, আফ লা হা। এরপরে দেখুন নুন আইন জবর না, বা পেশ বু, না বু, দাল পেশ দু, না বুদু, না বুদু। খেয়াল করুন ভালো করে। হামজা আইন জবর আ, আ, গলার মধ্যে চাপ দিতে হবে কিন্তু। হামজা আইন জবর আ, বা পেশ বু, আ বু, দাল পেশ দু, আ বুদু, আ বুদু, আ বুদু। এভাবে হামজা লাম জবর আল, কফ তা জবর কত, আল কত। হামজা শিন জবর আশ, হা জবর হা, আশ হা, দাল পেশ দু, আশ হাদু। নুন ফা জবর নাফ, আইন জবর আ, নাফ আ, নাফ আ, লাম পেশ লু, নাফ আলু। ইয়া হা জবর ইয়াহ,
সিন জবর সা, ইয়াহ সা বা পেশ বু, ইয়াহ সাবু, ইয়াহ সাবু। ফা পেশ ফু, তা জেত্তি, ফুতি, হা তা জবর হাত, হা তা জবর হাত, ফুতি হাত, ফুতি হাত। কফ পেশ উ, শিন যে শি, উশি, ত তা জবর তত, ত তা জবর তত, উশি তত, উশি তত, উশি তত। এভাবে করে করে কিন্তু আমাদের বানানটা করতে হবে। তো আজকের ক্লাসের প্রথমার্ধের যেই পড়া ছিল যোজমের পরিচয়, এটা আমরা ভালোভাবেই শিখে গেছি আলহামদুলিল্লাহ। কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে করতে পারেন। ভিডিওটিকে একটা লাইক করে দিবেন আগে, তারপরে কমেন্ট বক্সে গিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলোর আপনারা আমাকে করে রাখবেন। শেষের দিনে যে মানে 10তম ক্লাসটা হবে, তারপরে আমি কোনো এক ভিডিওতে আপনাদের প্রত্যেকটি কমেন্টের সমস্যাগুলো, মানে যেই সমস্যাগুলোর কথা আপনারা কমেন্টে বলবেন, সেই সমস্যাগুলোর সমাধান করে দেব ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে তৃতীয় ক্লাসেরই পরের যেই পড়াটা আমরা এখন পড়তে যাচ্ছি সেটা হচ্ছে ওয়াকফের পরিচয়। ওয়াকফের পরিচয়, ওয়াকফ কাকে বলে, কিভাবে পড়তে হয়, এই বিষয়গুলো এখন আমরা পড়ব। দেখুন, ওয়াকফ কাকে বলে। ওয়াকফ মানে থামা, ওয়াকফ মানে থামা, ব্রেক, দাঁড়াতে হবে, এখানে গিয়ে থামতে হবে, এটাকেই বলে কি ওয়াকফ। কি বলে? ওয়াকফ। তো ওয়াকফের পরিচয়, ওয়াকফ মানে থামা। আরবি আয়াতের শেষে একটি থামার চিহ্ন থাকে, খেয়াল করবেন। এই যে গোল চিহ্নটা দেখতে পাচ্ছেন না, এই যে গোল চিহ্ন, গোল চিহ্ন, গোল চিহ্ন, এই চিহ্নগুলো কিন্তু কুরআন শরীফ খুললেই দেখতে পাবেন যে অনেকগুলো কিছুক্ষণ পর পরে, মানে প্রত্যেকটা আয়াতের শেষে শেষে এরকম গোল চিহ্ন দেওয়া থাকে। এগুলো আসলে ওয়াকফ চিহ্ন। আরবি আয়াতের শেষে একটি থামার চিহ্ন থাকে, এই থামার জায়গায় বিশেষ নিয়মে থামতে হয়। পড়ার একটা বিশেষ নিয়ম আছে, কিন্তু এমনি এমনি থেমে যাওয়া যায় না। এখানে কি লেখা আছে? 2 জবর ওয়ালা হরফ ব্যতীত। ভালো করে খেয়াল করবেন, 2 জবর যদি থাকে, মানে শেষের হরফে 2 জবর ওয়ালা হরফ ব্যতীত যে কোনো হরফে থামলে সেই হরফে অস্থায়ী যোজন দিয়ে পড়তে হয়। মাথার উপর দিয়ে গেল না অনেকটা, আমি ভেঙে বুঝে দিচ্ছি। 2 জবরওয়ালা হরফ ব্যতীত, মানে 2 জবরওয়ালা হরফ থাকে না, মানে কোনো একটা হরফে 2 জবর থাকতেছে, আমরা যে তানবিন পড়ছি 2 জবর 2 জের 2 পেশ, এরকম 2 জবরওয়ালা কোনো একটা হরফ আছে যে হরফের উপরে 2 জবর আছে। এখন ওই হরফটাতেই যদি আবার আমরা গিয়ে থামি, মানে দেখুন এইখানে অনেকগুলো হরফ দেওয়া আছে না, যেমন এটা অনেকগুলো হরফ দেওয়া আছে না, কিন্তু কোন হরফটাতে গিয়ে আমরা থামতেছি? শেষের হরফ কাফটাতে গিয়ে থামতেছি। কিন্তু তো এই কাফের মধ্যে 2 জবর আছে নাকি সেটা আমাদের খেয়াল করতে হবে। এখানে লেখা আছে 2 জবরওয়ালা হরফ ব্যতীত, মানে 2 জবরওয়ালা হরফ যদি না হয় তাহলে যে কোনো হরফে থামলে ওই হরফে অস্থায়ী যোজম দিয়ে পড়তে হয়। ওই হরফে 2 জবর যদি না থাকে, বাকি কি থাকে? ওইখানে 2 জের থাকতে পারে, 2 পেশ থাকতে পারে, ওখানে আপনার একটা জবর থাকতে পারে, একটা জের থাকতে পারে, একটা পেশ থাকতে পারে, যাই থাকুক না কেন সেইখানে আমাদের সব কিছু উঠাই দিয়ে মনে করতে হবে এখানে যোজম আসছে। কি আসছে? যোজম আসছে। এটাই এখানে লেখা আছে যে অস্থায়ী যোজম দিয়ে পড়তে হবে। জবর থাক, জের থাক, পেশ থাক, 2 জের থাক, 2 পেশ থাক, যাই থাকুক না কেন শেষের হরফে আমাদের সব কিছু উঠাই দিয়ে মনে মনে পড়তে হবে সেখানে কি আছে? সেখানে একটা যোজম আছে, যে যোজমটা আমরা উপরে পড়ে আসলাম, মানে ওই হরফটা আমাদের আগের হরফের সাথে মিলায় পড়তে হবে। সেখানে জবর থাক, জের থাক, যাই থাক, ইচ্ছা থাক, খালি 2 জবর না থাকলেই হলো। 2 জবর থাকলে ওটা আলাদা পড়া হয়, ওটা আমরা সামনে গিয়ে শিখবো ইনশাল্লাহ। দেখুন, তাহলে এখন ওয়াকফর আমরা একটু প্র্যাকটিস করে নেই। দেখুন এখানে কি লেখা আছে? সিন জবর সা, কফ জবর ক, সা ক, র পেশ রু, সা ক রু। দেখুন এখানে সাধারণভাবে বানান করতে গেলে এখানে কিন্তু সা ক রু আসতেছে, এটা কিন্তু ঠিক। কিন্তু এখানে কথা হইল কি, যেহেতু এখানে থামার চিহ্ন আছে আমাদেরকে থামতে হবে। তো শেষের হরফ কোনটা, মানে কোন হরফে গিয়ে আমরা থামতেছি? এই র হরফটাতে অবশ্যই। তো র হরফটাতে কি আছে? 2 জবর আছে কি না? 2 জবর নাই। 2 জবর ছাড়া অন্য কিছু আছে, যে কোনো কিছু থাক, কিন্তু অন্য একটা যে কোনো কিছু আছে, সেটা পেশ হইতে পারে, জের হইতে পারে, 2 জের হইতে পারে, যা ইচ্ছা তাই হইতে পারে, মানে 2 জবর নাই। অন্য যে কোনো যা কিছু থাক না কেন এই হরফে এখন আমাদেরকে কি দিতে হবে? মনে মনে আমাদেরকে যোজম দিতে হবে। যোজম, যেটা আমরা একটু আগে শিখে আসলাম। এই যে এই চিহ্নটা আছে না, এই যে এই চিহ্নটা আছে না, এই চিহ্নটা আছে না, এই চিহ্নটা এখানে মনে মনে রয়ের উপরে ধরে নিতে হবে। তাহলে কফটা গিয়ে রয়ের সাথে মিলিত হবে, কফ র জবর কর। তাহলে কি হলো? সা কর, সা কর। আমরা সাকরু বলি, কিন্তু সাকরু বললে ভুল হয়ে যাবে। যদি থামি তাহলে এখানে কি বলতে হবে? সাকর, সাকর। ঠিক একই রকম ভাবে এখানে হা পেশ হু, তো জবর ত। কি হইল? হু তো।
মিম জবর মা, হুতমা তজেতি, হুতমা তি হচ্ছে এখানে, তাই না? কিন্তু থামতে গেলে আমাদের দেখতে হবে শেষের হরফে দুই জবর আছে কিনা। দুই জবর নাই, তার মানে যে কোনো হরফ থাকলে আমাদের কি করতে হবে, সেটাতে যজম দিয়ে পড়তে হবে। আচ্ছা, এখানে আরেকটা পেজ আছে, এখানে আরেকটা পেজ আছে। পেজটা হইল কি, যদি হায়ের উপরে দুই নোক্তা দিয়ে তা হয়, খেয়াল করবেন কিন্তু তা কিন্তু অনেক রকম হয়, তা কিন্তু দুই রকম হয় মূলত। একটা হচ্ছে স্বয়ং দুই নোক্তাওয়ালা তা, যেটা বায়ের মতো, বায়ের এক নিচে এক নোক্তা, আবার উপরে দুই নোক্তা হলে সেটা তা হয়ে যায়। তো সেই রকম তা ব্যতীত যেইগুলো তা আপনার হায়ের উপরে দুই নোক্তা দিয়ে গঠিত, যেমন এই যে এখানে একটা তা আছে, এটা কিন্তু হায়ের উপরে দুই নোক্তা দেওয়ার কারণে এটা কি হয়ে গেছে, এটা তা হয়ে গেছে। আবার দেখুন এইখানে একটা হা আছে, হায়ের উপরে দুই নোক্তা দেওয়ার কারণে এটা কি হয়ে গেছে, তা হয়ে গেছে। তো এই দুই নোক্তা মানে হায়ের উপরে বেস করে যেই তাগুলো হয়, এগুলোতে তা উচ্চারণ করা যাবে না, এটাতে হা উচ্চারণ করতে হবে। একটু মাথার উপর দিয়ে যাচ্ছে হয়তো, আপনারা একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। ওয়াকফ যদি আমরা গোল তায়ের উপরে পড়ি, দেখুন কার উপরে, গোল তা, মানে হায়ের উপরে দুই নোক্তা মানে ওটা গোল তা, মাথায় রাখবেন ব্যাপারটা। হায়ের উপরে দুই নোক্তা মানেই সেটা কি, সেটা গোল তা। তো গোল তায়ে যদি ওয়াকফ করা হয় বা থামা হয় তাহলে সেটার নোক্তাগুলো উঠে যাবে। এখানে যে একটা জের আছে না, এখানে যে দুই জের আছে না, এই দুই জোর তো উঠে গিয়ে এখানে তো একটা যোজম হবে, এটা তো ওয়াকফ পড়ার নিয়ম যে একটা যোজম দিতে হবেই। কিন্তু তার সাথে সাথে সেটা যদি হায়ের উপরে দুই নোক্তা দিয়ে তা হয়, মানে গোল তা হয়, তাহলে নোক্তাগুলো উঠে যাবে। এটা তখন হা উচ্চারণ হবে, শুধু কি উচ্চারণ হবে, শুধুমাত্র হা উচ্চারণ হবে। তাহলে দেখুন এখানে বানানটা কি আসতেছে, হা পেশ হু তো জবত্ত, হু তো মিম জবর মা, হু তো মা তাজেতি, হু তো মাতি। কিন্তু থামলে এখানে হা পেশ হু তো জবত্ত, হু তো মিম হা জবর মাহ, মিম তা জবর হবে না, কিন্তু কি হবে, মিম হা জবর মাহ, হু তো মাহ, হু তো মাহ, হু তো মাহ। এখানে দেখুন শিন হা জবর শাহ, র দুই জের রিন, শাহ রিন। কিন্তু থামলে কি হবে, শাহর, শিন হা জবর শাহ, এই হাটাকেও কিন্তু শিনের সাথে মিলিয়ে তো পড়তে হবেই। তার সাথে এখন আরেকটা চিক চলে আসলো যে রোটাকেও আমাদেরকে মিলিয়ে পড়তে হবে। তাহলে কিভাবে পড়বো, শাহর, শাহ, শাহ উচ্চারণ হবে, আবার রোটাও উচ্চারণ হবে মিলিত অবস্থায়, শাহর, 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 শাহর। এভাবে দেখুন, বা জবর বা, র জবর র, 12, আবার র জবর র, 12 তা দুই যে 3, 12 র 3। থামলে এটা হা হয়ে যাবে এবং যোজম হয়ে যাবে, বা জবর বা, র জবর র, 12 র হা জবর রহ, 12 রহ। কি হইল, 12 রহ। এরপরে ওয়ালাম জবর ওয়াল, কফ জবর ক, ওয়াল ক, মিম র জবর, এখনই মিলাই দিচ্ছি, মিম র জবর মার, ওয়াল কমার, ওয়াল কমার। এরপরে লাম লাম জের লিল, বা জবর বা, লিল বা, শিন জবর শা, লিল বা শা, রজের রি, লিল বা শারি। থামলে কি হবে, লিল বাসার, শেষের হরফটা যোজম হয়ে যাবে, লিল বাসার। তারপরে জাল কাফ জের জিক, র কাফ জবর রক, জিক রক, জিক রক, জিক রক। দেখুন সিন জবর সা, ফা জবর ফা, সাফা, র জবর র, সাফা র তা দুই যে 3, সাফা র 3। থামলে র হা জবর র হয়ে যাবে, তাহলে সাফা র কি আসতেছে, সাফা র। হামজা কাফ জবর আক, র জবর র, আক র মিম জবর মা, আক রমা নুন জের নি, আক রমানি। থামলে হয়ে যাবে আক রমান, মিম নুন জবর মান, আক রমান। তারপর এটা দেখুন তাজ আল জবর তাজ, কাফ জের কি, তাজ কি, র জবর র, তাজ কি র, র হা জবর রহ হয়ে যাবে এখানে, তাজ কি রহ, তাজ কি রহ। তো এভাবে করে কিন্তু ওয়াকফের পড়াগুলো আমাদেরকে পড়তে হবে। তো তৃতীয় ক্লাসের যেই দুইটা বিষয় আমাদের ছিল, যজমের পরিচয় এবং ওয়াকফের পরিচয়, এই দুইটা বিষয় আমরা প্র্যাকটিস করলাম, ভালোভাবে জানলাম, বুঝেও গেছি আলহামদুলিল্লাহ। তাহলে এখন আমাদের কি করতে হবে, আমরা আবারও প্র্যাকটিস করব। এখন আমি আপনাদের অনুরোধ করছি, যে পিডিএফটা দেখায় যেটা থেকে আমি আপনাদেরকে বারবার পড়াই দিচ্ছি, যেগুলো থেকে আমি আপনাদের ক্লাসগুলো নিচ্ছি,
সেই পিডিএফটি আপনারাও ডাউনলোড করে রাখুন, মাত্র 20 টাকা খরচ হবে। এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যান, চলে গিয়ে দেখুন সেখানে একটা লিঙ্ক দেওয়া আছে, সেটাতে ক্লিক করলে খুব ইজিলি মাত্র 20 টাকা খরচ করে এই পুরো পিডিএফটা আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সবার সাথে এর পরের ভিডিওতে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা। আজকের মতো এইখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।